হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাথী। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তো এটা আমার সেকেন্ড চ্যানেলের ফার্স্ট ভিডিও। তোমরা আমার মেন চ্যানেল থেকে যারা এসেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমার মেন চ্যানেলে অনেকে অনেক ধরনের কমেন্ট করছো। তো এক চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও দেখো, সবার তো টেস্ট আলাদা, সবার পছন্দ অপছন্দ আলাদা। তো তোমাদের রিকোয়েস্টে আমার আরেকটা চ্যানেল খোলা। তো তোমরা যেমন আমার মেন চ্যানেলে ভালোবাসা দিয়েছো, তো প্লিজ এই চ্যানেলেও তেমনই ভালোবাসা দিও। তো আজকের টপিকটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আজকের টপিকটা দেখা যাক। তো আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে, কার ক্ষমতা বেশি, ডক্টর ইউনূস নাকি নরেন্দ্র মোদী। তো দেখো, আমরা যারা আছি সাধারণ জনগণ, তো তারা আমরা কখনোই চাই না যে যুদ্ধ হোক বা যাই হোক অশান্তি ঝামেলা। তো এখানে যেহেতু একটা ভিডিও ভার্সেস ভিডিও, তো সেখানে তো কি বলবো, একটা আলাদা ধরনেরই একটা ভাইবস আই থিঙ্ক আমরা দেখব। তো আমি তো ভীষণ এক্সাইটেড যে বাংলাদেশের বর্ডার গার্ডের ক্ষমতা কত দূর, বা অস্ত্রশস্ত্র কেমন, এবং ভারতেরও বর্ডার গার্ড কেমন, বা তাদের অস্ত্রশস্ত্র কেমন, বা যুদ্ধ লাগলে কে বা কারা জিতবে। তো আমি তো ভীষণ 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 এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। তো তোমাদের কি কাজ, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, চেক আউট করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে? আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায়? বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি? ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনূসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে? এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে। প্রিয় দর্শক, চলুন ওই ঘটনাটি জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করত না। শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপিকে কোনো সম্মানই দেয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্মুখ যুদ্ধে কে সেরা, বিজেপি নাকি বিএসএফ? আমি যদি বলি বিএসএফ এর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। প্রমাণ সহ দেখতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী। বিএসএফ এবং বিজেপির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজেপি। শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধের লোমহর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীত। যারা বিজেপিকে ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 2001 সালের 18 এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল, কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে। এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলেই নয়। নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহসে? বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি, ফেলতে হবে হাজার হাজার লাশ, রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে। কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করত না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজেপির মধ্যে। বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল, আর তার ঠিক সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজিবি। 300 জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র 11 জন সাহসী বিজিবি সৈনিক, আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসীরা। অফিসার সহ মোট 16 জন সেনার লাশ নিয়ে সেদিন ভারতের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল বিএসএফ। বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে, সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে হাজার গুণে। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফ এর সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে। 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে।
কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তির অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ। রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারত একসাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা। বিজিবির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তাই 2001 সালের 16 এপ্রিল 400 বিডিআর সদস্যের একটি ফোর্স পাদোয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র 6টা গুলি করতেই বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদোয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখানে একটি বিষয় হচ্ছে বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ ডিফেন্স রাইফেলস। এরপর পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে। এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ, কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে 80 কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র। এমনিতেও বড়াইবাড়ি গ্রামের মানইকাছর এলাকার সীমান্ত ঘেঁষা 226 একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে। তাই পাদোয়াতে বিডিআরের কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার। ঘটনার সময় ভারতের মানইকাছর সীমান্তের এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন বীর সৈনিক। তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়েক ফজলুল হক, সিএফআই মোয়াজ্জিম হোসেন, ইদ্রিস আলী, আব্দুল হামিদ, লিটন মিয়া, ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, বদরুজ্জামান, নায়েক জালাল উদ্দিন মিয়া এবং সিএফআই ইশাক। এই 11 জনের মধ্যে রাতের বেলায় 4 জন পাহারা দিচ্ছিল। ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন। ভোর 5টার দিকে প্রায় 300 বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিনগান নিয়ে ফায়ার করতে। কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ। বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি 4টি ব্যাংকের থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে। বিডিআর এর কাছ থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা করতে পারেনি বিএসএফ সৈনিকরা। তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করতে শুরু করলো। বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে ওঠে। তারা চিন্তা করলো প্রাণ গেলে যাক, তবুও বাংলাদেশের একটি ধূলিকণাও তাদের হাতে পড়তে দেয়া যাবে না। 10 জন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফ এর সাথে লড়াই শুরু করে। একবার চিন্তা করুন তো, মাত্র 10 জন বিডিআর ভারতের 300 থেকে 400 বিএসএফ এর সাথে যুদ্ধ করছে। এটি কোনো সিনেমা নয়, আবার এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। বিডিআর এর গতির তীব্রতায় বেসামাল হয়ে পড়ে বিএসএফ। তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে, যার কারণে তারা পিছু হটতে থাকে। বিডিআর এর ব্রাশ ফায়ারে একের পর এক লাশ পড়ছিল বিএসএফ সৈনিকদের। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যেই পাশের জিহরমারি ক্যাম্প থেকে 6 জন বিডিআর বড়াইবাড়ি গ্রামে চলে আসে এবং সেই 10 জন বিডিআর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। নতুন 6 জন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের তীব্রতা আরও বাড়তে থাকে। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছোতে থাকে। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মর্টার শেল গ্রামের বাড়িগুলোর উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। এইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল। বিএসএফ এর তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের 69টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 200 কোটি টাকার সম্পদ। বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়ি গিয়ে পৌঁছায়। তারা সবাই মিলে বিএসএফকে রুখে দিয়েছিল। তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের 11 জন সাহসী বিডিআর সৈনিক। এই সম্মুখ যুদ্ধে বিডিআর এর ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান, সিপাই মাহফুজুর রহমান ও সিপাই আব্দুল কাদের শহীদ হন। অন্যদিকে বিএসএফ এর সৈনিকরা মারা যায় 16 জন। এই 16 জন বিএসএফ এর লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের 200 থেকে 300 বিএসএফরা। এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনও আতঙ্কের বিষয়। এই ঘটনা মনে পড়লে তাদের গা শিউরে ওঠে।
আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজিবির সাহসী যোদ্ধাদের কথা মনে করে। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ, কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা বিডিআরের ওই 11 জন সৈনিকের মধ্যেই ছিল। সেই সাহসিকতার জোরে আজ থেকে 23 বছর আগে 11 জন বিডিআর রুখে দিয়েছিল 300 জন বিএসএফকে। ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা আরও একবার প্রমাণিত হয়েছিল। বর্তমানে শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ার পর বিজিবি বা বিডিআর আবারও উঠে দাঁড়িয়েছে। বিএসএফকে কড়া জবাব দিয়েছে বিজিবি। তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন বিজিবি কতটা শক্তিশালী এবং তাদের বুকে কতটা সাহস রয়েছে। সো গাইস, ভিডিওটা তো দেখলাম। তো বেসিক্যালি আজ থেকে 23 বছর আগে একটা যুদ্ধ হয়েছিল শেখ হাসিনা থাকাকালীন। তো সেই যুদ্ধে বাংলাদেশ প্লাস ভারতের ভেতরে হয়েছিল। তো ভারত থেকে প্রায় 300-400 ফোর্স এসেছিল বাংলাদেশের উপরে হামলা করার জন্য, বাট বাংলাদেশে মাত্র 10 জন মিলে ওদেরকে একটা বলতে বড় সড়ো শিক্ষা দিয়েছিল। তো তখন বাংলাদেশই জিতেছিল বেসিক্যালি। টোটালি পুরো ভিডিওটা আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো এইরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো এই চ্যানেলে। তো ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।